প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার। এবং গুমের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়ারও। এছাড়া বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়েও আলোচনা করা হয়। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় পরবর্তী বিচারপতি কে হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, এটা সরকারের নীতি নির্ধারণী বিষয়। এ বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার নেই। তবে আগামী 3-4 দিনের মধ্যে প্রধান বিচারপতি কে হচ্ছেন তা জানা যাবে বলে জানান আইন উপদেষ্টা। হাইকোর্টের কোনো বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে, এটা নিয়ে আমি আমার কনসার্নের কথা মাননীয় প্রধান বিচারপতিকে এর আগে দেখা করে জানিয়েছিলাম, আজকেও জানিয়েছি। আজকে আপনাদেরকে প্রকাশ্যে বলে গেলাম। এর আগে যতবার দেখা হয়েছে উনাকে বলেছি আমি, উনি ব্যবস্থা নিয়েছিলেন কিছু, যে বেঞ্চগুলো থেকে 4 ঘন্টায় 800 জামিন দেওয়া হয়েছিল, 800 মামলায় জামিন দেওয়া হয়েছিল, তিনি তাদেরকে ডেকেও পাঠিয়েছিলেন। উনি ওনার মতো ব্যবস্থা নিয়েছেন। তারপরও এই জামিনের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু এখন অব্যাহত আছে। আমরা যে অস্বাভাবিক জামিন, যেখানে আপনার একজন ব্যক্তি, একজন ভয়ঙ্কর ব্যক্তি, যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ থাকার কথা না। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এ ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানিয়েছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব। তবে মেডিকেল বোর্ডে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, আপাতত এভার কেয়ার হাসপাতালেই চলবে তার চিকিৎসা। এ সময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ডাক্তার জাহিদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।
বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। আগামী ১৯ জানুয়ারি এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ শুনানি চলাকালে গ্রেফতার ৩ জন সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। এই মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। এই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক ছাড়াও অন্য আসামিরা হলেন ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল। তবে এই মামলায় ৩ জন গ্রেফতার রয়েছেন। জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এছাড়া মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। এই মামলার অন্য আসামিরা হলেন বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কোনো শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতামূলক সহাবস্থানে থাকে তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক। এ সময় আসন্ন নির্বাচনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। নির্বাচনটা হলো নির্ভর করে, প্রথম স্টেক হলো জনগণ, তারপরে হলো যেই দল পার্টিসিপেট করে তারা, তারপরে হলো ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, তারপরে হলো আইন শৃঙ্খলা বাহিনী। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এবং পার্টিগুলি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহাবস্থানে করে তবে ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় দরকার হলো আপনাকে সাংবাদিকদের, আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন তবে কিন্তু সবচেয়ে ভালো। আর আমি আরেকটা হলো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। উনি কিন্তু একজন জুলাই ফ্রন্টসারী যোদ্ধা এবং উনি কিন্তু খুব ভালো বক্তা। গ্রেপ্তার হন সত্যি, কিন্তু তার সাহায্যকারী যারা ছিল এবং হাতিয়ার ওইগুলি কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও পাবনায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। দুপুরে চুয়াডাঙ্গা ২ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান। এদিকে ময়মনসিংহ ১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন
আন্দোলন বাংলাদেশ গফরগাঁও আসনের মনোনীত প্রার্থী কারি হাইবুল্লাহ বিলালী। দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে তিনি এ ফর্ম সংগ্রহ করেন। অন্যদিকে পাবনা ৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। আজ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সর্দার, দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম হোসেন ডাবলু। চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় ধুমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে 1,50,000 পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ নাসির নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় 4,50,00,000 টাকা উল্লেখ করে এ র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত নাসির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা রয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইপিএলের 19 আসরের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এত অর্থে কিনলেও পুরো টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইপিএলের আসন্ন আসরের পুরোটার জন্যই এনওসি দেয়া হবে মুস্তাফিজকে। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আইপিএলের মাঝে 8 দিনের জন্য দেশে ফিরতে হবে ফিজকে। আগামী বছরের এপ্রিলে 3 ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। এদিকে আগামী 26 মার্চ থেকে শুরু হয়ে এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে 31 মে। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে শুরু হবে 2026 বিশ্বকাপ। দল বাড়ার সঙ্গে সঙ্গে এবার রেকর্ড প্রাইজ মানির ঘোষণা দিয়েছে ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, আগামী বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল ধরা হয়েছে $65,50,00,000, যা কাতার বিশ্বকাপে দেয়া মোট $44 কোটি তুলনায় প্রায় 50% বেশি। ফিফার ঘোষণা অনুযায়ী 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 600 কোটি টাকা। রানার্স আপ দল পাবে $3,30,00,000। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে $2,90,00,000 আর সেমিফাইনালে হেরে যাওয়া অন্য দলটি পাবে $2,70,00,000। এছাড়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে $90,00,000 করে। পাশাপাশি অংশগ্রহণকারী 48টি দেশকে অতিরিক্ত $15,00,000 করে দেয়া হবে, যা প্রস্তুতি ব্যয় মেটানোর জন্য বরাদ্দ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার। এবং গুমের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।